কি হয়েছে? হাফিজ মিয়া হাঁপাচ্ছেন। হাঁপাতে হাঁপাতে কোনো মতে আওড়ালেন। চলে যেতেছেন? আপনার চাচার লগে দেখা করবেন না? কপাল গোছায় রুদ্র। চোখে মুখে এক প্রকার বিরক্তি লেপ্টে কর্কশ কণ্ঠে প্রত্যুত্তরে বলল, টাকা করব না, কি করব না, সে কেফিয়া তো এবার আপনাকে দিতে হবে। এহেন কথায় যার করুণায় অবাক হলেন হাফিজ মিয়া। লোকটা কেমন অবিশ্বাস্য নেত্রে তাকিয়ে আছে রৌদ্রর পানে। আশ্চর্য, যে ছেলে গত ২ বছরে কোনোদিন বড়দের সম্মান দেখাতে কার্পণ্য করেনি, কখনো কোনো বিষয়ে দুর্ছাই করেনি, সেই ছেলেই কিনা আজ অমন কর্কশ কণ্ঠে এখনো রুক্ষ কথাগুলো বলে ফেলল। হাফিজ মিয়া বড় দুঃখ পেলেন বোধহয়। তক্ষুনি নিজের ছলছল চোখ দুটো আলগোছে নামিয়ে নিল জমিন বরাবর। উপচে পড়া কান্নাগুলো গলার কাছে কোনোমতে আটকে রেখে মোটা কণ্ঠে আওড়ালেন তিনি। মাফ করবেন ডাক্তার সাহেব। সহসা সম্বিত ফিরল রুদ্রের। উপলব্ধি হলো নিজের করা কিছুক্ষণ আগের রূঢ় ব্যবহারগুলো। আর অমনি এক রাজ্য সম অপরাধিত্বের ছেয়ে গেল তার তনুমন। দিনকে দিন তার কি হচ্ছে? সে তো আগে এমন ছিল না। ইদানিং কেন এত রূঢ় হচ্ছে সে? গম্ভীর পুরুষ তৎক্ষণাৎ খানিক গলা খাকারি দিয়ে উঠলেন। ইতস্ততায় হাফিজ মিয়াকে কিছু বলতে যাবে তার আগেই গটগট পায়ে স্থান ত্যাগ করলেন মধ্যবয়স্ক। রুদ্র কেবল অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। লোকটাকে আগ বাড়িয়ে ডাকবার খুব একটা উদ্বেগ নেই তার মাঝে। শ্যামপুরুষের মুহূর্তেই খানেক কাটল আত্ম অনুশোচনায়। পরক্ষণেই সে ফের উদ্যত হলো নিজ গাড়ির পানে এগুতে। গুনিগুনে ২টো কদম সিঁড়ি বেয়ে নেমেছে যুবক। ঠিক তখনই কোত্থেকে যেন লাগামহীন গতিতে বিশাল একটা ট্রাক এসে আচমকা টক্কর দিয়ে বসল সুদর্শনের গাড়িটাকে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেল নির্জীব গাড়িটি। বিশাল ট্রাকের সংঘর্ষণের অভিমুখে ঠায় দাঁড়িয়ে থাকার বার কোনো রকম উপায়ন্ত না পেয়ে পরিশেষে গাড়িটি গিয়ে ছিটকে পড়ল পাকা কংক্রিটের রাস্তায়। এহেন অতর্কিত কাণ্ডে হতভম্ব রুদ্র দাঁড়িয়ে আছে ঠায়। ওদিকে ট্রাকের গতি খানিকটা ধীর হয়ে এসেছে এ পর্যায়ে। তা দেখে শ্যামপুরুষ তক্ষুনি ছুটে আসতে লাগলে গাড়ির পানে। তবে কাণ্ড দেখো, মুখের ওপর রুমাল পেঁচিয়ে রাখা ট্রাক ড্রাইভার ঠিক তখনই তরলে পরিপূর্ণ একখানা কাচের বোতল আচানক ছুঁড়ে মারল রুদ্রের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির পানে। আর অমনি অক্ষিপটের সম্মুখে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল গাড়িটা। সহসা থমকে গেল রুদ্র। ছুটতে থাকা পদযুগল তার থেমে গেল মাঝপথেই। ট্রাক চালক থামেনি, উল্টো গতি বাড়ালো ইঞ্জিনের। মাত্র কয়েক সেকেন্ডে পাড়ি দিয়ে বসলো অত বড় পথটা। রুদ্রের সেদিকে হুঁশ নেই। সে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল জ্বলতে থাকা নিজের গাড়ির পানে। তার পা দুটোর শক্ত হাঁটুতে হুট করেই এক আকাশসম ক্লান্তি ভর করল যেন। বেচারা তক্ষুনি কংক্রিটের রাস্তায় ধূপ করে হাঁটু ঠেকালো। তার চোখের সামনে ভস্ম হচ্ছে এক রহস্যময় ফাইলের সকল অজানা তথ্য। ভস্ম হচ্ছে বহুল কাঙ্ক্ষিত মির্জা সায়ন মুগ্ধ নামের অজানা তথ্য। ভস্ম হচ্ছে আদুরে বোনকে ফিরিয়ে আনার অন্যতম পথ। মার্বেলের স্বচ্ছ তক্তকে মেঝেতে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এডউইন। মোটা ব্যান্ডেজ পরা এক হাতে তার ঝুলে আছে গলার সঙ্গে। মাথায় বাঁধা ব্যান্ডেজের মোটা আস্তরণ, সেথায় ছোপ ছোপ রক্তের উপস্থিতি। পা দুটো সদ্য হাঁটার ক্ষমতা ফিরে পাওয়ায় গম্ভীর মুখে যুবকের সে কি জোর দেখো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও ঠিক ছুটে এসেছে প্যালেসে। গ্রাউন্ড ফ্লোরে লাউঞ্জে তার পা পড়তে কোত্থেকে যেন ছুটে এলো মিলা। রোধ করলো এডউইনের ব্যস্ত পথ। এডউইন বোধহয় খানিকটা বিরক্ত হলো এহেন কাণ্ডে। সে কেমন বিরক্ত ও ভিজ্ঞ ব্যক্তিত্বে চোখ তুলে তাকালো তরুণীর মুখপানে। মিলার গৌরবর্ণা ফ্যাকাশে মুখ, সেথায় প্রলেপ বসেছে একরাশ দুশ্চিন্তার। গম্ভীর পুরুষ তা বুঝেও না বোঝার ভান ধরলেন। কণ্ঠে একরাশ বিরক্তি ঢেলে শুধালো, কি সমস্যা তোমার? পথ আটকালে কেন? মুনলাইট কোথায় অ্যাডউইন? কথার পিঠে এখনো বাক্য কর্ণধার হতেই কপাল কুঁচকে গেল এডউইনের। সুদর্শন মুখখানায় লেপ্টে গেল রাগের ছাপ। মুখগহ্বরে ধারালো দাঁত কপাটি একে অপরের সনে রুষ্টতায় পিষ্ট করে কটমট আওয়াজ তুলল এডউইন। ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, তা জেনে তুমি কি করবে গ্লুপ? হ্যাঁ,
শুকনো ঢোক গিলল মিলা, চিবুক নামালো কণ্ঠার কাছে। ইতস্ততায় হাত দুটো অনবরত কসলাতে কসলাতে মিনমিনে স্বরে জবাবে বলল। এমনি। নাকের পাটা ফুলল এডউইনের, বাড়ল দাঁত কিরমির শব্দ। যুবক আলগোছে ডানে বামে ঘাড় বাঁকিয়ে খানিক সতর্ক হলো। ঠিক পর মুহূর্তেই রাগে ক্ষোভে আচানক এক বলিষ্ঠ থাবায় আঁকড়ে ধরল তরুণীর কোমল গ্রীবাদেশ। এখনো অতর্কিত আক্রমণে ভরকায় নীলা। তরাক বিস্ফোরিত দৃষ্টিতে সম্মুখে তাকাতেই দৃশ্যমান হলো গম্ভীর পুরুষের শক্ত মুখবয়ব। সহসা আঁতকে উঠে তরুণী। গ্রীবাদেশের শক্তপোক্ত হাতের জোর বাড়তেই খানিক কুঁকিয়ে ওঠে সে। দুহাতে খামচে ধরে এডউইনের হাতখানা। তবে বালাই ষাট, এডউইনও আজ বড্ড তেজি, কিছুতেই ছাড়ছে না বেচারির গ্রীবাদেশ। উল্টে কটমট কণ্ঠে হিসহিসিয়ে শুধালো। আই টোল্ড ইউ গ্লুপয়া, মুনবার্ডের থেকে দূরে দূরে থাকতে। ওকে ওর মতো ছেড়ে দে, না হয় তোর একদিন আর আমার যতদিন লাগে। মাইন্ড ইট। এহেন কথায় স্থবির হলো মিলা। ছলছলে দৃষ্টিতে নিষ্পদক ভঙ্গিতে তাকিয়ে রইল সম্মুখে। গম্ভীর পুরুষ ধীরে ধীরে হাত সরালো তরুণীর গ্রীবাদেশ হতে। খোঁড়ান পায়ে উল্টো ঘুরতে পেছন থেকে ভেসে এলো মিলার এলোমেলো কণ্ঠ। মুনলাইট নিষ্পাপ অ্যাডউইন। দুনিয়ার কটু কাচালি সম্বন্ধে সে এখনো বড্ড অজ্ঞ। তার মতো নিষ্পাপ মেয়ের জীবনে মনস্টারের মতো হিংস্র মানবের কোনো ঠাঁই নেই। নয়তো একদিন দেখা যাবে অভিশপ্ত মনস্টারের অভিশপ্ত ছায়ার পদতলে মেয়েটাকে তার প্রাণ হারাতে হচ্ছে। এই ক্রূর সত্যিটা জানার পরেও আপনি কিভাবে চাইছেন মুনলাইট মনস্টারের হোক? থমকে দাঁড়িয়ে আছে এডউইন, শির দ্বারা সোজা করে সামান্য ঘাড় বাঁকিয়ে তাকিয়ে পরক্ষণে গমগমে গলায় আওড়ালো। প্রতিটা মানুষের নিয়তি আগে থেকেই নির্ধারিত গ্লুপয়া। আমরা কেবল কাঠপুতুল। ঠোঁটের কোণে আচমকা তাচ্ছিল্যের হাসি ফুটল তরুণীর। সিক্ত চোখ দুটো অঝোর ধারায় নোনা জল গড়ালেও তা আগ বাড়িয়ে মুছে দেওয়ার উদ্বেগ দেখালো না মিলা। সে উল্টো কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে আওড়ালো। অভিশাপকে জোর করে নিয়তি পালাতে চাচ্ছেন অ্যাডউইন? এ পর্যায়ে হুট করেই রহস্যময় বাঁকা হাসল এডউইন। চোখে মুখে এক অদ্ভুত শান্ত ভাব ঢেলে ইস্পাত দৃঢ় কণ্ঠে শুধালো। যাদের নিয়তি বহু আগে থেকেই জোড়া, তাদের আবার জোর করার কি আছে গ্লুপয়া? যেখানে মনস্টার তার ইউজ করা সামান্য টিস্যুকেও নিজের কাজ ছাড়া করে না, সেখানে সে তার বিবাহিত স্ত্রীকে কিভাবে নিজের কাছ থেকে দূরে রাখবে? ইজ নট দিস ফানি? মুহূর্তেই এক অদৃশ্য বজ্রপাত ঘটল মীরার মাথার ওপর। চোখ দুটো বিস্ফোরিত। আকাশ হঠাৎ ছুটে গেল কপাল। মুখবয়বে দেখা গেল অবিশ্বাসের ছাপ। বেচারির কণ্ঠ কাঁপছে, এবার সর্বাঙ্গে বইছে ঝড়। সে কেমন কাঁপা কাঁপা কণ্ঠে থেমে থেমে আওড়ালো। কি বললেন? মনস্টারের স্ত্রী মুন? তরুণীর বাক্য বড্ড এলোমেলো। মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডার ন্যায় ক্রমশ জমে যাচ্ছে তার কণ্ঠা। এডউইন বাঁকা হাসল ফের। খানিক সময় নিয়ে ফের গমগমে গলায় শুধালো। তাদের দুজনের মাঝে যে আসবে, আই সোয়ার আমি তাকে নিজের হাতে ছিন্ন ভিন্ন করব। দরকার পড়লে তোকেও। রাত 2:35। পেন্ট হাউসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কামরা দ্য সেভনিওর রুম, যার আলো আজ ঝলমলে। বিশাল এ কামরায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কক্ষের ঠিক এক পাশে বিছিয়ে রাখা একখানা বড়সড় ডেস্ক, যার ওপর বড্ড গুছিয়ে রাখা অসংখ্য কাগজপত্র। বলিষ্ঠ রূঢ় মানব আজ যথেষ্ট মনোযোগী। ডেস্কের গায়ে বিছিয়ে রেখেছেন একখানা মসৃণ পৃষ্ঠা। সেথায় দক্ষ হাতের আঁচড় বসাচ্ছেন পেন্সিলের, আঁকছেন ছক। মাঝে মধ্যে আঙ্গুল দিয়ে নাড়াচ্ছেন ডেস্কের ওপর দাঁড় করিয়ে রাখা গ্লোবালকে। তার শক্তপোক্ত আঙ্গুলের ভাঁজে আটকে রাখা পেন্সিল মনোযোগে শুরু হয়েছে সুদর্শনের দৃষ্টি। ঘাড় সমান বা বিছাটা চুলগুলো আজ উন্মুক্ত। এলোমেলো বেহায়া কায়দায় তারা কেমন ছুটিয়ে দিচ্ছে যুবকের ফর্সা ললাট। শীর্ণ খাদযুক্ত দৃঢ় চোয়ালখানা পেশি টান টান। হালকা খোঁচাখুচি দাড়ি দেখা দিয়েছে গালের পাশে। আলোক তির্যক রশ্মি গাল ছুঁয়েছে, তা কেমন ব্লেডের ন্যায় চকচক করছে দেখো। মনোযোগী পিয়াসিং করা ঠোঁটের কোণে বারবার কামড়াচ্ছে যুবক। তার বলিষ্ঠ বাহু দুটো উন্মুক্ত,
পরনে একখানা কালো রঙা ট্যাঙ্ক টপ, সেই সাথে পরেছে বড্ড ঢিলেঢালা একখানা ঘিয়ে রঙা ট্রাউজার। সৌন্দর্যের দিক থেকে সে যেন মানুষ নয়, সাক্ষাৎ গ্রিক দেবতা। মুগ্ধের আজ বেশ ব্যস্ততা। কূটনৈতিক বুদ্ধির খানিক চোরাচালান নিজ আয়ত্তে আনতে সে কি দক্ষতা আছে। মনোযোগ নেই বিন্দুমাত্র হেরফের। তবে এরই মধ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত কাণ্ড। ছকের মসৃণ পৃষ্ঠায় পেন্সিলের তীক্ষ্ণ আগা বেশ কবার ঘুরতেই আচানক সেথায় ফুটে উঠল সপ্তদশীর কোমর অধোযুগল। আর অমনি অভ্যন্তরে ঝটকা খেল মুগ্ধ। সন্দিগ্ধতায় চোখ দুটো খানিকটা ক্ষীণ করে ফের কাগজ পানে তাকাতেই উধাও হয়ে গেল দৃশ্যপট। রোরমানবের কেমন বিরক্ত হয়ে দাঁত চোয়ালো ঠোঁটের কোণে। পেন্সিলের গোড়া দিয়ে নিজ ঘাড়টা সামান্য চুলকে বাঁদিকে বাড়ালো পা। খানিকটা দূরে দাঁড় করিয়ে রাখা ক্যানভাসের গায়ে ঝুলন্ত কাগজগুলো একটা একটা উল্টাতেই আচমকা কাগজগুলোর গায়ে ভেসে উঠল সপ্তদশীর কোমল উদর। ফের ভরকালো মুগ্ধ, চোখ দুটোতে বিভ্রম লেপ্টে খানিক বুঝে নিয়ে ফের তাকাতেই খেয়াল করলো সে কেমন আলতো করে ধরে রেখেছে সপ্তদশীর মেধিন মসৃণ উদর ঢাকা কাপড়খানা, যা ধরে রাখার দরুন স্পষ্ট দৃশ্য মিলছে মেয়েটার নাভি কমলে। তক্ষুনি কাগজের গা থেকে হাত সরিয়ে অদূরে ছিটকে গেল বলিষ্ঠ পুরুষ। শক্তপোক্ত কোমরটা তার আচানক স্পর্শ করল ডেস্কের গা। ভরকানো কণ্ঠস্বর ফুটে অস্ফুট স্বরে বেরুলো। What the fuck I am seeing? তৎক্ষণাৎ উত্তর পেল না রুরমানব। কেবল বাড়ল তার হাঁসফাঁস। বদনে অস্থিরতা বাড়তেই যুবক চুলোয় চড়ালেন নিজের সকল কাজকর্ম। এক আকাশসম বিরক্তির তার সঙ্গে গটগটিয়ে এলেন কামরার বাঁদিকে। সেথায় বানিয়ে রাখা হয়েছে ছোটখাটো একখানা বার কাউন্টার। নামি দামি বিদেশি অ্যালকোহল ডিসপ্লে কালেকশন পরিপূর্ণ। যুবক তড়িঘড়ি করে কাউন্টারে প্রবেশ করলো। ডিসপ্লে কালেকশন থেকে বেশ পুরনো দুটো ওয়াইনের বোতল নিয়ে এসে নিঃশব্দে বসলো রাউন্ডের টুলের ওপর। কাউন্টার ডেস্কে সাজিয়ে রাখা সবকিছু স্বচ্ছ কাচের গ্লাস, অথচ শ্যাডো মনস্টার সেসব ছুঁয়েও দেখল না। উল্টো ধারালো দাঁতে শক্তপোক্ত জোরের সাহায্যে এক ঝটকায় খুলে নিল বোতলের ক্যাপ। অতঃপর গপ গপ করে গিলতে লাগলো অতিমাত্রায় তরল মাদক। মাত্র মিনিট তিনেকের ব্যবধানে সম্পূর্ণ ওয়াইনের বোতল শূন্য করে থামল মাফিয়া বেস্ট। আশ্চর্য, এখনো বিন্দু মাত্র নেশা হয়নি। চোখ দুটো হয়নি ঝাপসা। যুবক বেজায় বিরক্ত এরূপ কাণ্ডে। তড়িঘড়ি করে অপর হাতে বোতলের ক্যাপটা খুলে ফেলল, চুমুক বসালো তার আগায়। এইভাবে সম্পূর্ণ বোতলের তরস খালাস করে শেষে মুগ্ধের বোধগম্য হলো তার আজ নেশা হচ্ছে না। কিন্তু কেন, কি করলে নেশা ধরবে? এখনো চিন্তায় ফের হাঁসফাঁস করে উঠে বেপরোয়া যুবক। তরাক বসা ছেড়ে উঠে চলে গেল ডিসপ্লে কালেকশনের সন্নিকটে। ডিসপ্লে শেলফের ঠিক ডান পাশে একখানা ছোটখাটো ড্রয়ার, তাতে একখানা খুলে ফেলতেই দৃশ্যমান হলো বেশ কিছু অপব্যবহৃত সিরিঞ্জ, তরল ড্রাগস। মুগ্ধ কোনরূপ কাল বিলম্ব না করে তক্ষুনি ড্রয়ার থেকে তুলে আনলো দুটো সিরিঞ্জ। ছোট কাচের শিশিতে পরিপূর্ণ থাকা হলদেটে তরলটুকু সিরিঞ্জে টেনে নিয়ে তা আলগোছে পুশ করল নিজ দেহে। একে একে দুটো সিরিঞ্জের সবটুকু তরল ক্রমশ প্রবেশ করল নির্দয় মানবের বলিষ্ঠ দেহে। মুহূর্তেই বেড়ে গেল তার শরীরের কম্পন। ধরফরিয়ে উঠল হৃৎপিণ্ড। পাহাড় সম দেহটা যেন নড়ছে না। যুবক আলগোছে চোখ বুজে নিল। প্রায় মিনিট পাঁচেক পর খানিকটা স্থির হলো রুরমানবের বলিষ্ঠ দেহ। পর্দা সরল চোখের ওপর থেকে। পরপরই ফের অবাক হলো মুগ্ধ। এবারেও মাতাল হয়নি সে। আশ্চর্য, এ আবার কোন রোগ ধরা দিল তার মধ্যে? অস্থির হলো মাফিয়া বিস্ট। বাহাতে ঘাড় ডলতে ডলতে কামড়ে ধরল নিজের অধর। ঠোঁট দুটো সামান্য বুঝতেই মানুষপটে ভেসে উঠল সপ্তদশীর নির্মল মুখখানা। তক্ষুনি চোখ মিলল মুগ্ধ। অবুধের ন্যায় অশান্ত হৃৎপিণ্ডটার ওপর খানিক হাত ছুঁয়ে আনমনে বিড়বিড় করে বলল, তুই আবার কবে থেকে আমার নেশা হতে শুরু করলি সিগনোরা? ঢুলু ঢুলু কদম। পাহাড় সম দেহটা নড়বড়ে। এক হাতে পরিপূর্ণ লালচে রামের বোতল,
অন্য হাতে জ্বলন্ত সিগারেট। রুরমানবের পায়ের গতি নীরব শব্দে এগুচ্ছে সপ্তদশীর কক্ষের পানে। অন্ধকারচ্ছন্ন প্রশস্ত করিডোরের নীরবতা বিরাজমান। তা ভেঙেই যুবক আলগোছে এসে দাঁড়ালো মাহির কক্ষের সম্মুখে। স্বচ্ছ কাঁচের স্লাইডিং দরজাটা ভেতর থেকে লাগানো। তা টের পেতেই ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। পরপরই আলতো করে বৃদ্ধা আঙ্গুলে ছোঁয়ালো দরজার নবের গায়ে। অমনি সেন্সরযুক্ত নবখানা আপনা আপনি খুলে দিল দরজার নব। যুবক বড্ড সতর্কতার সঙ্গে দুয়ার খুলে প্রবেশ করলো কক্ষে। পিনপতন নীরবতায় ছেয়ে আছে কক্ষটি। সিলিংয়ের ঝুলন্ত ঝাড়বাতিটা অফ করে রাখা। বিশাল কক্ষের চারপাশের দেয়ালে ঝুলন্ত ছোট ছোট ন্যালটিনের জ্বলছে মৃদুমন্দ আলো। যুবক এগুচ্ছে, তবে এগুনোর এক পর্যায়ে তার হঠাৎ খেয়াল হলো নিজ আঙ্গুলের ভাঁজে আটকে রাখা জ্বলন্ত সিগারেটের কথা। অমনি যুবক তড়িঘড়ি করে সিগারেটটা ছুঁড়ে ফেলল মেঝেতে। পায়ের রুক্ষ পৃষ্ঠতলে সিগারেটটা বেশ দ্রুততার সঙ্গে মারিয়ে বিড়বিড় করে আওড়ালো। পিচ্ছি আমার সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না, তা কি আর ভুলে গেলে চলে? সিগারেটের জ্বলন্ত আগুনটুকু পরিশেষে নিভে গেল। যুবকও খানিক ফোঁস করে নিঃশ্বাস ফেলল, পায়ের গতি টানল। প্রায় মিনিট পাঁচেক ব্যবধানে সে এসে দাঁড়ালো মখমলি বিছানার সম্মুখে। সপ্তদশী গভীর নিদ্রায় ডুবে আছে। নাকের সরু ছিদ্র দিয়ে ফেলছে ফোঁস-ফোঁস শব্দ। যুবক তখন কি হলো কে জানে। সে কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় আলগোছে পা ভেঙে বসলো মেঝেতে। হাতে থাকা কাচের বোতলটা নিঃশব্দে পাশে রেখে বিছানার কোলে কনুই ঠেকিয়েছে রুশুদি কিং। অতঃপর কনুইয়ে ভর দিয়েই হাতটা নিজ গালের পাশে চেপে রেখে গভীর দৃষ্টিতে তাকালো মেয়েটির ঘুমন্ত মুখপানে। বড্ড সতর্ক কণ্ঠে বিড়বিড় করে বলল, খুব শান্তি তাই না বান্দির মেয়ে? আমার ঘুম কেড়ে নিয়ে প্রাণ ভরে ঘুমাচ্ছিস? এত সুখ তোর কপালে সইবে তো? ঘুমন্ত মাহি থোড়াই শুনল কথাগুলো। সে তো মত্ত গভীর নিদ্রায়। তার ঘুমন্ত মুখশ্রী, যার সর্বত গভীর দৃষ্টি আঁকিবুকি চালাচ্ছে মাফিয়া শ্যাডো মনস্টার। আশ্চর্য, যার পদতলে গোটা রসুদি সাম্রাজ্য নত থাকতে বাধ্য, আর সেই রসুদি কিং কিনা বসে আছে তারই শত্রুর মেয়ের সম্মুখে। তৃষ্ণার্ত চাতকের ন্যায় মেটাচ্ছে নিজের চোখ দুটোর তৃষ্ণা। তার বিমুগ্ধ নয়নে সেই বিন্দুমাত্র অনীহা ঘুমন্ত মাহিকে অতি আগ্রহে অবলোকন করতে করতে সে আরেকবার চুমুক বসাচ্ছে রামের বোতলে। মুখ ভর্তি মাদকীয় তরল নিয়ে ঢোক গিলে পরক্ষণে কপট বিরক্তি ভরা কণ্ঠে বিড়বিড় করে বলে ওঠে, রোজ পানি দিয়ে স্নান না করে মদ দিয়ে স্নান করছিস নাকি বান্দির মেয়ে? তোকে দেখলেই এমন নেশা ধরছে কেন? থামল মুগ্ধ। ফের মুখ ভর্তি তরল নিয়ে ঢোক গিলল সময় করে। অতঃপর আবারও মেয়েটার পানে তাকালো ক্ষীণ দৃষ্টিতে। তার অবাধ্য মনে হুট করেই ইচ্ছে জাগলো মেয়েটাকে আলতো করে ছুঁইয়ে দিতে। যুবক তাই করলো। বিছানার কোলে নিজের মাথাটা এলিয়ে দিয়ে আলগোছে তর্জনী বাড়ালো মেয়েটার ঘুমন্ত মুখশ্রীর অভিমুখে। টুকটুকে লাল হয়ে থাকা নাকের ডগাটা আলতো করে ছুঁইয়ে দিতেই যেন রাজ্যের জমে থাকার ন্যায় আনন্দ পেল মুগ্ধ। বাচ্চাদের ন্যায় বিছানার কোলে মুখ লুকিয়ে হেসে কুটি কুটি খেতে লাগলো দ্য গ্রেট রুশুদি কিং। পরপরই নিষ্পাপ ভঙ্গিতে বাদামি ঠোঁট দুটো উল্টে আওড়ালো। ইউ আর সো কিউট সিগনোরা, একদম একটা আদরে বিড়াল ছানার মতো। কথাটুকু শেষ হবার সঙ্গে সঙ্গে ঘুমন্ত সপ্তদশী খানিক নড়ে উঠল। ঘুমের ঘোরে তার হাতটা আচমকা সরে এলো খানিকটা। আনমনে বিছানার বাহিরে পড়তে গেলেই রূঢ় মানব তক্ষুণে নিজ রুক্ষ হাতের উল্টো পিঠখানা আলগোছে ঠেকিয়ে দিল মেয়েটার হাতের নিচে। ঘুমে আচ্ছন্ন সপ্তদশী টের পেল না তা। খানিক নড়ে চড়ে আবারও তলিয়ে গেল গভীর নিদ্রায়। যুবক ঠোঁট কামড়ে হাসল। চমৎকার নীরব সে হাসি। ঘাড়টা সামান্য কাত করে নিজ উদ্যোগে নিজের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গালটা আলতো করে ছোঁয়ালো সপ্তদশীর হাতে তালুতে। মেয়েটার পানে মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে হুট করেই বলে বসল, হুটহাট নিজেকে ভুলে শত্রুর মেয়ের প্রেমে পড়ার স্বভাব আমার নেই সিগনোরা। তবে তুই চাইলে সমাজ, জাত, ধর্ম সব কিছু ভুলে গোটা এক জন্মের জন্য আমি তোর ওই বিধ্বংসী
চোখ দুটোর মায়ায় ডুব দিতে পারি, যদি তুই একটাবার চাস তো। সপ্তদশী কি শুনল সে কথা? শুনলে থোড়াই বসে থাকতো? তাকে ছোঁয়ার অপরাধে এতক্ষণ নিশ্চয়ই রুর মানবকে বলে বসতো। দূর হন আমার চোখের সামনে থেকে, অসভ্য লোক। ঘামে জবজবে অবস্থা শ্যাডো মনস্টারের পেটানো দেহখানা, সদ্য জিম সেরে বেরিয়েছে বলে কথা। গটগট পায়ে নিজ কক্ষে ঢুকে ক্লোজেটের পানে এগুতে যাবে কর্ণকুহরে আচমকা ভেসে এলো অপরিচিত একখানা কণ্ঠ। আপনি আমায় ভুলে গিয়েছেন? সহসা থমকে দাঁড়ায় রুদ্র। চলতি পথে ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। অমনি দেখা গেল সপ্তদশীকে। যুবক কিয়ৎক্ষণ স্থির দৃষ্টিতে তার পানে চেয়ে থেকে আচমকা গলা বাঁকিয়ে হাসল। পুরোদমে ফের ক্লোজেটের পানে এগুতে এগুতে গমগমে গলায় বলল, আবারও আসলি? সারা রাত দেখলাম তো তোকে, এতটুকুতেও মন ভরেনি, এখন দিনের বেলাতেও আসা শুরু হয়ে গেল। সপ্তদশী গাল ফুলোয় দুহাতে বুকের কাছে বেঁধে নিয়ে কপট মন খারাপের সুরে আওড়ালো। আপনি তো আমায় দেখেননি, দেখেছেন ওকে। দাঁতের সনে ঠোঁট পিষে হাসল মুগ্ধ। ক্লোজেটের দুয়ার খুলে একখানা তোয়ালে বার করে হাতে নিল। ঠিক তখনই পেছন থেকে একজোড়া তুলতুলে হাত এসে আচমকা আঁকড়ে ধরল বলিষ্ঠ পুরুষকে। মুগ্ধ নির্বিকার ভাবলেশীন ভঙ্গিতে ক্লোজেটের দুয়ার আটকে আলগোছে বুকের কাছ থেকে নামিয়ে দিল সপ্তদশীর দুহাত। পরক্ষণে পেছনে ঘুরে নতমুখী মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ভরাট কণ্ঠে বলল, বসে থাক, আমি আসছি। আর মোরা ভাঙছে মাহি, টানছে লম্বা হামি। মখমলি বিছানার কোলে ডুবে থাকলেও চোখ খোলা দায় হয়ে পড়েছে তার জন্য। আজ ও তার ব্যতিক্রম ঘটল না। মেয়েটা কেমন আড়মোড়া ভাঙতে ভাঙতে নিভু নিভু চোখ জোড়ায় পর্দা সরালো। পরক্ষণেই অস্ফুট দৃশ্যপটের সম্মুখে এক অদ্ভুত চেহারা দৃশ্যমান হতেই সামান্য চিৎকার দিয়ে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে মাহি। এদিকে তার অমন চিৎকার শুনে হতভম্ব ক্লারা। তক্ষুনি নাটকীয় ভঙ্গিতে চেপে ধরেছে নিজের বুক। মধ্যকার দূরত্ব খানিক বাড়িয়ে মেয়েটার পানে কুঞ্চিত দৃষ্টি নিক্ষেপ করে সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার বেবি গার্ল? এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? নিজেকে সামলাতে খানিক বেগ পোহাতে হচ্ছে মাহির। এখনো ধরফর করছে তার বুক। ঘুম ভাঙতে চোখের সামনে অমন থার্ড জেন্ডার কাউকে দেখলে না কে না ভয় পাবে শুনি। মেকআপ দিয়ে মুখের যা হাল করেছে মাহির অভ্যন্তরে বেশ বিরক্ত হলেও বাহির থেকে বড্ড স্থির। খানিক সময় নিয়ে ইতস্তত কণ্ঠে বলল, মানে এমনি। আপনি এখানে কেন? গাল ভর্তি করে হাসল ক্লারা। এক হাতে নিজের বক্কাট চুলগুলো খানিক বাতাসে উড়িয়ে নাটকীয় ভঙ্গিতে আওড়ালো, তোমার মর্নিংটাকে আর একটু থিঙ্কিং করার জন্য এসেছি বেবি গার্ল। কাম লেটস গো উইথ মি বেবি। কথাটা বলতে দেরি মাহির হাত দুটো টেনে ধরতে দেরি হলো না ক্লারার। মেয়েটাকে কোনো কিছু বলবার সুযোগ না দিয়েই সে কেমন টানতে টানতে তাকে নিয়ে ছুটে চলল কক্ষের বাহিরে। এদিকে মাহি হতবিহ্বল, বারবার ক্লারাকে সতর্ক করে বলে যাচ্ছে। আস্তে ছোট ক্লারা, আমি পড়ে যাব তো। শুনল না ক্লারা। মেয়েটাকে নিয়ে পাড়ি দিতে লাগলো প্রশস্ত করিডোরের পথ। সিঁড়ি বেয়ে টপ ফ্লোরে উঠতে গেলেই মাহি কেমন সন্দিহান গলায় প্রশ্ন ছুড়ল, ছাদে দিচ্ছ কেন? তক্ষুনি ঘাড় বাঁকিয়ে তাকায় ক্লারা। হাসি মুখে দুষ্টু কণ্ঠে আওড়ালো, বলেছিলাম না তোমার সকালটা থিঙ্কিং করব। আফটার অল রোজ দিস সিগনোরা বলে কথা। ধরে নাও এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। কথাগুলো বোধগম্য হলো না মাহির। তবুও সে পা বাড়ালো ক্লারার সঙ্গে। ছুটতে ছুটতে টপ ফ্লোরের অভিমুখে এসে দাঁড়ালো ক্লারা এবং মাহি। দুজনেই বেশ হাঁপাচ্ছে। মাহি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকলেও দুষ্টু ক্লারা তক্ষুনি দরজার আড়ালে গা লুকিয়ে উকি দিল ছাদের পানে। সেখানে সুইমিং পুলে শীতল পানির গভীরে সাঁতরাতে মত্ত মাফিয়া মনস্টার। দুহাত দুদিকে ছড়িয়ে চিত হয়ে সাঁতরাচ্ছে তিনি। আশেপাশে তেমন একটা ভ্রুক্ষেপ নেই তার। ক্লারা ফের মুগ্ধ হলো মনস্টারের ডুবন্ত পেটানো দেহখানার বাহিক্য সৌন্দর্যে। সে কেমন লাফিয়ে উঠল দাঁড়িয়ে থেকে। তা দেখে বেশ বিরক্ত মাহি।
মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলল কি যেন, অথচ ক্লারার সেদিকে হুঁশ নেই। সে তো ব্যস্ত রসুদি কিংকে চোখ দিয়ে গিলে খেতে। আকর্ষণীয় সুদর্শনের উন্মুক্ত গা থেকে ক্লারা কেমন হুট করে বলে ওঠে, লুক অ্যাট হিম বেবি গার্ল। উফ, হ্যান্ডসামটা পানিতে আগুন ধরিয়ে দিচ্ছে। মাই গডস, কেউ প্লিজ এসি অন করো। রুশদির রূপের আগুনে আমি পুড়ে যাচ্ছি। এহনো কথায় থতমত খেয়ে গেল মাহি। তক্ষুনি নিজেও উকি দিল ছাদের পানে। আর অমনি মুগ্ধকে সাঁতরাতে দেখে বিরক্তি বোধ হয় আরো বাড়ল তার। এক প্রকার বিরক্ত নিয়েই বলল, তো যাও না ক্লারা, নিজে গিয়ে আগুনটা নিভিয়ে দিয়ে আসো। আই উইশ আমি যদি পারতাম। অলক্ষে গাল বাঁকায় মাহি। দুহাত বুকের কাছে ভাঁজ করে ভাবলেশ ভঙ্গিতে আওড়ালো, পারবে না কেন? অবশ্যই পারবে, তুমি চাইলেই পারবে। কেন জানো, আমার মনে হয় তোমাকে আর বিস্টকে, নো নো নো, আই মিন তোমাকে আর মনস্টারকে পাশাপাশি খুব ভালো মানাবে। জাস্ট লাইক মেড ফর ইচ আদার। আশ্চর্য হলো ক্লারা। ততক্ষণে চোখ ঘুরিয়ে তাকালো মেয়েটার পানে। হতবাক কণ্ঠে বলল, বেবি গার্ল, তুমি এসব বলছো? রুশদি সিগনোরার হওয়া সত্ত্বেও এসব বলছো? তোমার জেলাস ফিল হচ্ছে না? মুখ কুঁচকে নেয় মাহি। হাত দিয়ে মাছি উড়াবার ভঙ্গি ধরে বলে ওঠে, না তো, কেন? জেলাস হবার কথা ছিল নাকি? তারা বিচক্ষণীয় চোখ তাকিয়ে আছে মেয়েটার পানে। অদৃশ্য কিছু পরখ করে ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে শুধালো, হয়তো তোমার জায়গায় আমি হলে এতক্ষণে কেউ আমার রুশদিসকে নিয়ে এসব কথা বলে তার মৃদু হাসলো মাহি। ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ দুটো নামিয়ে উল্টো পথে পা বাড়াতেই হুট করে পেছন থেকে ভেসে এলো মুগ্ধের গমগমে কণ্ঠ, আব্বে এই বান্দির মেয়ে, ওইখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি দেখছিস? দেখতে ইচ্ছে হলে সামনে আয়, সবটা পরিষ্কার করে দেখিয়ে দেই। সহসা আঁতকে উঠে ক্লারা। ভয়ে তৎক্ষণাৎ মাহিকে রেখে ছুটতে পালালো উল্টো পথে। এদিকে মাহি হতভম্ব। ক্লারা এটা কি করলো? তাকে ফাঁসিয়ে রেখে নিচে চলে গেল। এবার কি করবে সে? ভাবতে ভাবতেই বোকা মানবী তক্ষুনি সরে গেল দরজার কাছ থেকে। নতমুখে করিডোর দিয়ে হাঁটতে গেলেই আচমকা অবচেতন মনের কোণে উত্থান হলো কিউটির কথা। 2 দিন ধরে দেখছে না বেচারাকে। কে জানে প্যালেসে সে কেমন আছে। কিউটির চিন্তায় হুট করেই মনটা বিষণ্ণ হলো সপ্তদশীর। পায়ের টাল রুকলো। মনে মনে ভাবলো, বিস্টকে যদি বলি কিউটিকে এনে দেবার কথা, তাহলে কি সে এনে দেবে? চিন্তায় হাঁসফাঁস করে উঠল মাহি। নত দৃষ্টি যুগল খানিক উঁচাতেই খেয়াল করলো সম্মুখের কক্ষের দুয়ার খোলা। বিস্ট নিশ্চয়ই গোসল সেরে এখানে ঢুকবে। এরূপ ভাবনায় বোকা মানবী চটজলদি পা বাড়ায় সেদিকে। অতঃপর টুপ করে ঢুকে পড়ে কক্ষে। সদ্য সাঁতরানো শেষে পুল থেকে উঠে এসেছে রুর মানব। কোমর বরাবর পেঁচিয়ে একখানা সফেদ রঙা তোয়ালে। ভেজা চুলে হাত বুলাতে বুলাতে বলিষ্ঠ মানব গট গট পায়ে ঢুকলো নিজ ড্রেসিং রুমে। তবে রুমে ঢুকতেই তার নজর গিয়ে আটকালো অদূরে ডিভানে জড়সড় ভাব নিয়ে বসে থাকা সপ্তদশীর পানে। যুবক এক পলক সেদিকে তাকিয়ে দৃষ্টি শুরু করলো। শক্ত মুখে অভ্যন্তরে বিড়বিড় করে বলল, এই হ্যালোসিনেশন এখনো যায়নি? মনে মনে কথাটা আওড়ে পরক্ষণেই যুবক আলগোছে আটকে দিল কক্ষের দুয়ার। অতঃপর মেয়েটাকে এক প্রকার উপেক্ষা করে ধূপধাপ পায়ে এগিয়ে গেল ক্লোজেটের সম্মুখে। ভাবলেশহীন ভঙ্গিতে দুহাতে কোমর থেকে তোয়ালেটা খুলে ফেলতেই আচমকা পেছন থেকে ভেসে এলো সপ্তদশীর চিৎকার ধ্বনি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার শাটার বন্ধ করুন, অসভ্য নির্লজ্জ বেহায়া লোক। এহেন চিৎকারে হকচকিয়ে ওঠে মুগ্ধ। তড়িঘড়ি করে হতবুদ্ধির ন্যায় ঘুরে তাকাতেই ফের আরেক চিৎকার দিয়ে পেট ঘুরিয়ে উল্টো দিকে তাকায় মাহি। চোখ দুটো দুহাতে আটকে রেখে গজগজ করতেই মুগ্ধ কেমন হতভম্ব কণ্ঠে বলে ওঠে, হোয়াট দ্য ফাক? তুই আমার হ্যালোসিনেশন না? রমণী দাঁত খিঁচল। লজ্জায় তৎক্ষণাৎ দুহাতের নরম আজলায় আড়াল করে নিল পেলব মুখখানা।
যুবকের অমন সন্দিগ্ধ কণ্ঠ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই সপ্তদশী অত্যন্ত তৃষ্ণা ভরা কণ্ঠে পরপরই গজগজ করে শুধালো। আপনি কি অন্ধ, নাকি বেহায়াপনার উপর পিএইচডি ডিগ্রি অর্জনকারী নির্লজ্জ বেহায়া পুরুষ? ঘরের ভিতর আস্ত একটা জলজ্যান্ত মানুষ থাকা সত্ত্বেও কেউ এভাবে? মাহি থামলো। বাদবাকি কথাটুকু পূর্ণ করতে গিয়ে নিজেই হাঁসফাঁস করে উঠল লজ্জায়। পরক্ষণে তিতি বিরক্তি তা কুঁচকে নিল মুখ। ওদিকে যুবক কেমন তালগোল পাকিয়ে চেয়ে আছে এখনো। সুদর্শন মুখখানায় তার সে কি সন্দিহান ভাবশ্র ধারালো দৃষ্টিতে রুষ্ট পায়ে পিষ্ট করে নিয়েছে নিম্নাংশের ঠোঁট। তার পাদুকার ঠিক পাশে মেঝেতে অবহেলায় লুটিয়ে আছে সফেদ রঙা তোয়ালেটা। ক্রূরমানব কপাল গোছালো, মেরুদণ্ডের হাড় সামান্য বাঁকা আলগোছে মেঝে থেকে তুলে নিল অবহেলিত তোয়ালেটা। পরক্ষণে শক্ত মুখভঙ্গি বজায় রেখে তোয়ালেটা ফের কোমরে পেঁচাতে পেঁচাতে মুগ্ধ কেমন সন্দিগ্ধ গলায় বল শুধালো। সবটা কি দেখে ফেলেছিস? তৎক্ষণাৎ লজ্জায় লাল হলো সপ্তদশীর পেলব মুখখানা। কান দুটোর সরু ছিদ্র দিয়ে এক নাগারে বেরুচ্ছে লজ্জিত উষ্ণ ধোঁয়া। সপ্তদশী চাপা ক্ষোভ প্রকাশ করার ন্যায় তক্ষুনি তেতো কণ্ঠে পাল্টা উত্তর ছুড়ল। চুপ করুন বেহায়া লোক, কিছু দেখিনি আমি। সহসা দুষ্টু হাসির রেশ ফুটল সুদর্শনের বাদামি অধর যুগলে। মেয়েটাকে জ্বালানোর অভিনব সুযোগ কি আর অত সহজে হাতছাড়া করার মানুষ সে? যুবক কদম বাড়ালো, মুখে কপট নাটকীয় ভাবভঙ্গিমা ধরে রেখে আচমকা দুষ্ট কণ্ঠে আওড়ালো। ওহো বান্দির মেয়ে, এমন একটা ভিআইপি দৃশ্য ফ্রিতে দেখার সুযোগ পেয়ে কেউ থোড়াই হাতছাড়া করে? তুই দেখছি বড্ড বোকা। থাক, ব্যাপার না, তখন দেখিসনি তো কি হয়েছে, এবার দেখবি একদম সামনে থেকে স্পষ্টভাবে। লজ্জায় নিঃশ্বাস আটকে গেল মাহির। বুক কেঁপে উঠল ধক করে। কাপত্রীয় পদযুগল তার শিরশির করছে বেশ। উদ্যোগীও হয়ে ছুটে যাবার প্রয়াসে গুনে গুনে মাত্র একখানা কদম বাড়ালো সপ্তদশী। আর অমনি পেছন থেকে তার নরম তুলতুলে হাতের কবজি সন্ধিতে টান পড়ল ভীষণ। মাহি থমকায়, ভয়ে ভয়ে শুকনো ঢোক গিল অলক্ষ্যে। রুরমানবের রুক্ষ হাতের মুঠোয় বন্দিরত নিজের কবজি সন্ধি মোচড়াতে লাগলো অনবরত। অভ্যন্তরের ভয় ডর লুকিয়ে রেখে কপট ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো। উফ, হাত ছাড়ুন। নিজ মন মর্জিতে সর্বদা অটুট থাকা মাফিয়া শ্যাডো মনস্টার আজ থোড়াই শুনবে মেয়েটার এখনো বাক্য। সে উল্টো এক হ্যাচকা টানে সপ্তদশীকে নিয়ে নিল নিজের বড্ড কাছে। মাহি মোচড়াচ্ছে, তার পিঠে ঠেকছে রুরুমানবের রুক্ষ বক্ষ ভাঁজের সনে। হাতখানা এখনো ছাড় পায়নি তার। মুগ্ধ বাঁকা হাসল এ পর্যায়ে। ছুটন্ত চড়ুই দক্ষ কায়দায় এক হাতে নিজের বুক পিঞ্জরে আটকে রেখে অন্য হাতে আলগোছে ছোয়ালো সপ্তদশী মসৃণ কাঁধ। মাহির নরণচরণ বাড়ল তৎক্ষণাৎ। মুক্ত থাকা ডান হাতটা হুট করে এগিয়ে এনে সুদর্শনের সুশ্রী গৌরবর্ণ মুখখানা খামচে ধরতে গেলে আচমকা মুখ সরিয়ে নেয় মুগ্ধ। মেয়েটার এরূপ উপস্থিতি বুদ্ধির প্রকাশ দেখে যুবক কেমন ঠোঁট টিসে হাসল। পর মুহূর্তেই সপ্তদশীর মুক্ত কোমল হাতখানা ঘুরিয়ে এনে হুট করে চেপে ধরল তারই পিঠের সনে। ঘটনার পরিক্রমায় আটকে পড়ল মাহি। ছটফটাতে লাগলো বেশ। রুরমানবের তখন কি হলো কে জানে। তার সুদর্শন মুখবয়ব থেকে আচমকা উধাও হয়ে গেল এতক্ষণের সকল দুষ্টমির ছাপ। সে তাই এবার ভর করল আসক্তির উৎসর্গ। যুবক ঘাড় এড়ালো, ধীরে ধীরে আলগোছে মুখ নামালো সপ্তদশীর কানের কাছে। তার উষ্ণ নিঃশ্বাসের প্রতিটি ঝাপটা যেন কাটা দিয়ে দিচ্ছে রমণীর গায়ে। মেয়েটা বোধহয় ধীরে ধীরে উপকাত হচ্ছে। যুবকের রুক্ষ অধর যুগল মোলায়েম স্পর্শ কানের লতি ছুঁয়ে দিচ্ছে সপ্তদশীর। অদ্ভুত অজানা অনুভূতি, বুকের উঠানামার গতি আরো জোরালো হলো বেচারির। চোখ দুটো বুজে এলো আবেশে। সুদর্শন হিমশিমিয়ে যাচ্ছে। মেয়েটার কানের কাছে নাক ঠোঁট ছুঁয়ে হাসকি স্বরে বলে ওঠে। পাখিটা দেখতে সুন্দর না সিগনোরা? পছন্দ হয়েছে তোর?
তক্ষুনি বিস্ফোরিত আকারে দৃষ্টি মেলল মাহি। অবাধ্যতায় কুঁচকে নিল কপাল। কাপা কাপা কণ্ঠে মিনমিনিয়ে জিজ্ঞেস করলো, কোন পাখি? তৎক্ষণাৎ অধরে দাঁত বসালো মুগ্ধ। আচ্ছন্নতায় বোধ হয়ে ধীরে ধীরে নিজের রুক্ষ হাতখানা গড়িয়ে আনলো মেয়েটার গা থেকে। মাহি নিস্তব্ধ, নিগুড়ো চোখে চেয়ে আছে সম্মুখে। এরই মধ্যে রমণীর স্পষ্ট টের পেল তার বাঁকান কোমর হতে ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে সুদর্শনের শক্তপোক্ত হাত। মুহূর্তেই জমে গেল মাহি। রূঢ় মানবের রুক্ষ আঙ্গুলগুলো আচমকা নিজের আধিপত্য ছাপ বসালো সুনিতম্বতার সরুল কটিদেশে। তৎক্ষণাৎ সর্বাঙ্গ কেঁপে উঠে রমণীর। স্পর্শকাতর অঙ্গে এখনো অস্বস্তিকর পরশ সইতে না পেরে মানবী কেমন ফুপিয়ে উঠে আওড়ালো, হাত সরান বিস্ট, আপনি আমাকে এভাবে ছুঁতে পারেন না। কথাটা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে যুবকের শক্তপোক্ত হাতের মুঠোয় চাপ বাড়ল। সে চাপে পিষ্ট হলো সপ্তদশীর মোলায়েম অঙ্গ। তক্ষুনি কুকিয়ে ওঠে মাহি। বেচারি কান্নার বেগে বাড়তেই মুগ্ধ ছেড়ে দিল তার হাত দুটো। পরক্ষণে চোখের পলকে এক হাতে আলগোছে আঁকড়ে ধরল মেয়েটার সুদীর্ঘ মসৃণ কণ্ঠা। কান্না থামল না মাহির, উল্টো বেড়ে গেল কয়েক গুণ। যুবক ধীরে ধীরে রমণীর গ্রীবা উচালো, কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে আওড়ালো, তোকে যেভাবে ইচ্ছে সেভাবে ছোঁয়ার সকল অধিকার আমার আছে পিচ্চি। বাক্যটুকু বোধগম্য হয়নি মাহির। সে তো কান্নায় মত্ত। যুবকের বেহায়া হাতের অশ্লীল স্পর্শ গায়ে কাটা ধরিয়ে দিচ্ছে তার। এ কি কম কষ্টের? মুগ্ধ আজ পাত্তা দিল না সেসবে। মেয়েটাকে কি গভীরভাবে ছুঁয়ে দিতে উন্মত্ত সে। ঠিক তখনই মাহি করে বসলো আরেক কাণ্ড। মুক্ত বাহাতের কনুই দিয়ে আচমকা আঘাত করল রুরুমানবের পেটানো উদর বরাবর। এহেন আকস্মিক কাণ্ডে আচ্ছন্নতার ঘরে ডুবে থাকা সুদর্শন দুলে উঠে খানিক। তার পাহাড় সম দেহটা সামান্য নড়চড়ে হতেই চড়ুইয়ের ন্যায় আবদ্ধ খাঁচার ফাঁক গলিয়ে বেরিয়ে গেল মাহি। বাঁচার প্রাণপণ চেষ্টায় তক্ষুনি সরে দাঁড়ালো 2 কদম। হাঁপিয়ে উঠেছে সে, শুকনো ঢোক গিলছে অনবরত, কাঁপছে থরথর করে। এরই মধ্যে পেছন থেকে ভেসে এলো যুবকের অগ্রসর পদধ্বনি। তৎক্ষণাৎ আঁতকে ওঠে মাহি। ভয়ে চোখ মুখ খিচে ছুট লাগায় দরজার পানে। তবে কাণ্ড দেখে প্রতিমধ্যে মখমলির দামি কার্পেটের সনে পা বাঁধল মেয়েটার। আর অমনি বেচারি উল্টে পড়ল মেঝেতে। ভাগ্যিস মোটা মখমল কার্পেটের ওপর পড়েছে সে, নয়তো এতক্ষণে শেষ রক্ষা ছিল না তার। মাহি ভয়ে ভয়ে ফের 2 হাতে ভর দিয়ে উঠবার প্রয়াস চালালো। ঠিক তখনই একখানা শক্তপোক্ত হাত এসে আচমকা টেনে ধরে মেয়েটার ডান পা। মুহূর্তেই থমকায় মাহি। কিছু বুঝে ওঠার আগেই পায়ে পড়ল বিশাল টান। মুহূর্ত ব্যয়ে বেচারি কেমন এক ঝটকায় পিছিয়ে গেল বেশ। সপ্তদশী দাঁত খিঁচল, তরাক ধার বাঁকিয়ে তাকালো বিয়াদব সুদর্শনের পানে, যিনি আপাতত উদম গায়ে দাঁড়িয়ে আছে সম্মুখে, যার কোমরে বড্ড নিচে সেফ একখানা সফেদ রঙা তোয়ালের উপস্থিতি। তার মুখখানায় অভিব্যক্তি ধরা ছোঁয়ার বাহিরে। ধীরে ধীরে ঝুঁকে আসছে ভাবলেশহীন কায়দায়। মাহি ততক্ষণে চোখ বুজে নিল লজ্জায়। কুণ্ঠিত কণ্ঠে দাঁত খিচে আওড়ালো, ছাড়ুন আমায়, বজ্জাত লোক, কি সব আবোল তাবোল কাজকর্ম করতে যাচ্ছেন আপনি? পিয়ার্সিং করা ঠোঁটখানা কামড়ে হাসল রূঢ় মানব। মেয়েটার কথায় বিন্দুমাত্র প্রত্যুত্তর দেওয়ার প্রয়োজনীয়তা না দেখিয়ে তৎক্ষণাৎ সপ্তদশীকে এক টানে তুলে নিল কাঁধে। মাহি মোচড়ায় ভীষণ। তড়িঘড়ি করে লম্বা লম্বা লক দিয়ে খামচে ধরল ও নির্দয় মানবের ফর্সা উদম পিঠ। সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালো না মাফিয়া বেস্ট। উল্টো কণ্ঠে দুষ্টুমির ছাপ টেনে শুধালো, নখগুলো বাঁচিয়ে রাখ সিগনোরা, ভবিষ্যতে ভীষণ কাজে লাগবে। মাহি কানে তুলল না সেসব কথা। খামচাতে লাগলো যুবকের পিঠ। ওদিকে ব্যস্ত সুদর্শন 2 কদম হেঁটে এসে আচমকা মেয়েটাকে ছুঁড়ে ফেললো মখমলি বিছানার কোলে। অতঃপর চোখে মুখে অদ্ভুত আচ্ছন্নতা লেপ্টে মেয়েটার পানে এগিয়ে আসতে আসতে আলগোছ হাত রাখলো নিজ কোমরে পেঁচিয়ে রাখা তোয়ালের গায়ে। তা অবলোকন হওয়া মাত্রই চোখ খিচে বন্ধ করে নিল মাহি।
অথচ তার এহনো ভাবস্রোতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে যুবক অত্যন্ত বেসুরো গলায় গেয়ে উঠল। আয় না করি, ফষ্টি নষ্টি, দেখতে নোনতা খেতে মিষ্টি, ও সোনা ও সোনা। এই বুঝি আকাশ ভেঙে পড়ল সপ্তদশীর মাথার উপর। বেচারি তক্ষণি 2 হাত মুখ ঢেকে উবু হয়ে নিজেকে আড়াল করলো। মখমলি বিছানার কোলে করুণ কণ্ঠে আওড়ালো, ইয়া খালিদ, উদ্ধার করো, দূর হন আমার চোখের সামনে থেকে, বেহালো। দুষ্টু হাসল মুগ্ধ। তৃষ্ণার্ত চাতকের ন্যায় সপ্তদশী ক্ষুদ্র বদন পানে খানিকটা ঝুঁকে এসে এক হাতে তক্ষুনি পিছমোড়া করে আঁকড়ে ধরল মেয়েটার 2 হাত। মাহি ভরকায়, অজানা উদ্ভট চিন্তায় আমতামতা করে শুধায়, কি করছেন আপনি বিস্ট? দেখুন এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কথাগুলো শুনেও না শোনার ভান ধরলেন মাফিয়া বিস্ট। সপ্তদশীর অধিক নরণচরণে খানিকটা বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, ডোন্ট মুভ সিগনোরা, লেট মি ডু মাই ওয়ার্ক। মাহি থামল না, তরাক প্রয়াস চালালো বিছানা থেকে উঠে আসার। তবে বালাই ষাট পাহাড় সম বলিষ্ঠ পুরুষের অমন আগ্রাসী থাবায় আটকা পড়েছে তার 2 হাত। তা কি আর এত সহজে ছাড়া পায়? মুগ্ধ সময় নিল। রয়ে শয়ে মোচড়াতে থাকা মাহির ঘাড়ে বড্ড কাছে মুখ নামিয়ে আনলো মাফিয়া বিস্ট। দেখল সেটায় অবাধ্য চুলগুলো আসর বসেছে। তা যেন বিরক্তি বাড়ালো রূঢ় মানবের। সে তক্ষুনি উদ্যোগীয় হাতে মেয়েটার ঘাড়ের কাছে আরেকটা থাকা চুলগুলো আলগোছে সরিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে উন্মুক্ত হলো সপ্তদশী মসৃণ মাখনের ন্যায় ঘাড়ের ত্বক। যুবক কিয়ৎক্ষণ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল সেদিকে। তাকিয়ে থেকে তৃষ্ণা মিটছে না তার। তাই তো বেপরোয়া যুবক উত্তপ্ততায় অলক্ষ্যে শুকনো ফাঁকা ঢোক গেলে আলগোছে ঠোঁট বসালো মেয়েটার ঘাড়ে। তক্ষুনি ছটফটিয়ে ওঠে মাহি। কান্নার বাঁধ ভাঙল তার। বুক ভাঙা আর্তনাদ কাতর হতেই হকচকিয়ে ওঠে মুগ্ধ। হতভম্বের ন্যায় তাকালো মেয়েটার পানে। মেয়েটাকে তাকে ভুল বুঝলো? সে কি সত্যিই ভাবলো নির্দয় মাফিয়া বিস্ট তাকে এখনই কাছে টেনে নিবে? এখনো ভাবনার ডোরে আটকে থেকে মুগ্ধ তৎক্ষণাৎ খানিকটা পিছিয়ে গেল। পরপরই আবার কি মনে করে সপ্তদশীর মাথার ওপরে আলতো করে হাত ছুঁয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, ডোন্ট বি অ্যাফ্রেড মাই গার্ল, আই এম নট এ পেডোফাইল। I won't do anything with you until you turn a 18 signora. I am still waiting. সহসা কান্না ভুলে হতবিহ্বল ভাব ধরল মাহি। নাক টানতে টানতে আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো লোকটার অভিমুখে। চোখে মুখে একরাশ অবিশ্বাসের ছাপ ফুটিয়ে সন্দিগ্ধ গলায় প্রশ্ন ছুড়ল, সত্যি? যুবকের গুরুগম্ভীর উত্তর শুনে খানিকটা স্বস্তি পেল মাহি। চোখ দুটো নামিয়ে এনে নাক টানতে টানতে আচমকা কিছু একটা বোধগম্য হওয়ায় তরাক বিস্ফোরিত দৃষ্টিতে ফের তাকালো যুবকের পানে। দেখল নির্দয় মাফিয়া মনস্টার কেমন নিষ্পলক দৃষ্টিতে তার পানে এখনো তাকিয়ে আছে। মাহির ইতস্ততা জড়ানো কণ্ঠে মিনমিন করে শোধালো, তার মানে আর 15 দিন পর আমি 18তে পড়লে আপনি আমার সাথে ইন্টিমেট হব? কথার মাঝপথে যুবকের অমন নির্বিকার উত্তরে থতমত খেয়ে বসল সপ্তদশী। লজ্জায় রাঙা হলো মুখ। অস্বস্তি তক্ষুনি খামচে ধরল মখমলি বিছানার চাদর। এরই মধ্যে যুবক আবারও মুখ এগিয়ে আনলো মাহির দিকে। ঘাড়টা সামান্য কাত করে দৃষ্টিতে তীক্ষ্ণতা লেপ্টে আচমকা আলতো হাতে আঁকড়ে ধরল সপ্তদশীর নরম চুলের গোছা। এহেন অতর্কিত আক্রমণে ভরকায় মাহি। জিভ নাড়িয়ে কিছু একটা বলতে যাবে তার আগেই শুনতে পেল যুবকের গমগমে কণ্ঠ, তোর যত ইচ্ছে উড়ে নেপেছি। তোর স্বাধীনতার স্থায়িত্ব আর মাত্র 15 দিন। সেদিন একদিকে ঘড়ির কাঁটায় 12টা বাজবে, আরেকদিকে তোর গায়ে সারা জীবনের জন্য দাগ বসবে আমার নামের। যে দাগ তুই মরে গেলেও তোর গা থেকে মুছবার ক্ষমতা হবে না কারো। যে দাগ চিরদিন তোকে চিৎকার করে বলে যাবে, ইউ দ্য ফাকিং বিউটি হু অনলি বিলংস টু মি। শুকনো ঢোক গিলল মাহি। কাপা কাপা কণ্ঠে পরক্ষণেই বলে উঠল,
আমি কখনোই আপনার হব না। আমার সর্বাঙ্গে জোরপূর্বক আপনার কলঙ্কিত ছোঁয়া লাগলেও আমি কোনোদিন আপনার হব না বিস্ট। জাস্ট গেট দ্য ইন ইয়োর মাইন্ড। সহসা ধারালো দাঁতের রুষ্ট চাপায় পিষ্ট হলো রূঢ় মানবের অধরকোণ। চেহারায় নামলো চিরচেনা রূঢ়তা। হাতের জোর বাড়িয়ে কণ্ঠে একরাশ আধিপত্যর সুর ঢেলে সে আওড়ালো। Oh my fucking Signora, do you know babe? I have toxic traits, so I'm expecting your challenge. বিকেলের ম্লান আলোয় গা ঢাকা দিয়েছে সেন্ট পিটার্সবার্গের আকাশ। ঘুটঘুটে সফেদ রঙা মেঘেদের সে কি ছড়াছড়ি। রাত নাগাদ স্নোফল হবে নিশ্চিত। একজোড়া বুট পরিহিত ব্যস্ত কদম পায়চারি চালাচ্ছে প্যালেসের বিশাল অতিথি কক্ষে। পায়চারির মাঝপথে মধ্যবয়স্ক কেমন তন্ময় চোখে তাকাচ্ছে কক্ষের দুয়ার পানে। কাঙ্ক্ষিত ব্যক্তির অপেক্ষায় প্রহর যেন থমকে দাঁড়িয়েছে এক জায়গায়। টলছে না তার অপেক্ষা নামক কাঁটা। মধ্যবয়স্কের গায়ে জড়ানো একখানা কালো রঙের ওভারকোট, দুহাতে গ্লাভস, মাথায় মানকি ক্যাপ। বাহিরে যে ঠান্ডা পড়েছে না, কয়েক সেকেন্ড জানালার কাছে দাঁড়িয়ে থাকা দুষ্কর যেন। মধ্যবয়স্ক বুড়ো অস্থিরতার ছাপ ফুটিয়ে দুহাত কোমর পিঠ আটকে রেখে গতি বাড়িয়েছেন পায়ের। ঠিক তখনই কক্ষের দুয়ার হতে ধেয়ে এলো একজোড়া দাম্ভিক কদমের ধূপধাপ শব্দ। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকালেন মধ্যবয়স্ক, আর অমনি তার তন্ময় চোখ দুটো কেমন স্বস্তির নিগুড়ো হলো রূঢ় মানবের সুদর্শন মুখপানে। গটগটিয়ে কক্ষে প্রবেশ করে মাফিয়া বিস্ট। ঠোঁটের কোণে তার জ্বলন্ত সিগারেট, দুহাতে গুজে রাখা প্যান্টের পকেটে পরনে একখানা কালো রঙা শার্ট, বুকের মধ্যেখানে উন্মুক্ত, তার ওপরে জড়িত রাখা কালো রাঙা লং কোট। দাম্ভিকতার জোরে উঁচু ঘাড়টা সামান্য নড়েনি অবধি রূঢ় মানবের। না উদ্বেগ নিয়ে তাকালো অত দূর থেকে ছুটে আসা হিমাংশু রায়ের পানে, অথচ হিমাংশু রায় কেমন ছলছল চোখে তাকিয়ে দেখছেন একমাত্র বোনপোকে। যুবক গটগট পায়ে ডিভানের কাছে এগুচ্ছেন। ঠিক তখনই হিমাংশু রায় মোটা কণ্ঠে শোধালেন, কেমন আছো অধীর? থামলো না মাফিয়া বিস্ট। ব্যস্ত কণ্ঠে ঠাটবাট বজায় রেখে ডিভানের কাছে এগুতে বলল, যেমন দেখছেন। নীরবে মুচকি হাসলেন হিমাংশু রায়। ছেলেটার এখনো তেরা উত্তরে অভ্যস্ত সে। নতুন করে অবাক হবার কোনো কারণ খুঁজে পেলেন না তিনি। কিয়ৎক্ষণ মৌনতা বজায় রেখে পরক্ষণেই আওড়ালেন, জিজ্ঞেস করলেন আমি কেমন আছি? যুবক নিরুত্তাপ ডিভানের কোলে নিজের পাহাড় সমদেহটা এলিয়ে দিয়ে রাজার ন্যায় পায়ের উপর পা তুলে বসল। মনমর্জিতে বাঁকা কণ্ঠে বলল, দেখে তো মনে হচ্ছে বেঁচে আছেন, তাহলে নতুন করে জিজ্ঞেস করে সময় নষ্ট করব কেন? থতমত খেলেন হিমাংশু রায়। ছেলেটা আগের ন্যায় না হয় কর্কশভাষী ছিল, তবে এখন সে আরো দুধাপ বেড়েছে তার এখনো স্বভাব। মধ্যবয়স্ক খানিক সময় নিয়ে কপাল চুলকালেন। এরই মধ্যে মুগ্ধ কেমন গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কেন এসেছেন? সহসা শটান হলেন হিমাংশু রায়। মৃত গলায় খাকারি দিয়ে প্রতি উত্তরে আওড়ালেন, শ্যামার কথা মনে পড়ছিল, তাই ভাবলাম একটু দেখে যাই। কোথায় ও? রূঢ় মানব মধ্যবয়স্কের সম্মুখে পায়ের ওপর পা তুলে সিগারেট ফুঁকছে। ভদ্রতার লেশমাত্রও নেই তার মধ্যে। তবুও হিমাংশু রায় সেদিকে মনোযোগ নেই। তিনি ব্যস্ত নিজ কার্য সাধনে। এদিকে মুগ্ধ ততক্ষণে মুখ খুলল, গমগমে গলায় বলল, যেখানে সবসময় থাকে। অতঃপর ফের নীরবতা নামল সম্পূর্ণ কক্ষ। মধ্যবয়স্ক কিয়ৎক্ষণ মৌন থেকে কথা সাজালেন মনে মনে। আর দৃষ্টিতে যুবককে এক আধার অবলোকন করে পরক্ষণেই কুটিল ভাবস্রোতে বলতে লাগলো, একটা কথা জানো কি অধীর? মানুষের শেষ ইচ্ছা পূরণ না করলে নাকি তার আত্মার শান্তি পায় না। তুমি তো জানোই শ্যামার শেষ ইচ্ছা ছিল ও আমাদের সাথে দুর্গা পূজা দেখবে, কিন্তু ভাগ্যের কি লীলা, এর আগেই আমার বোনটা। থাক ওসব কথা। তোমাকে কতবার করে বললাম শ্যামার অস্তিত্বগুলো নিয়ে একটাবার হলেও কলকাতায় এসো, বিসর্জন দাও ওকে।
তবে তুমি তো শুনলেই না। থামলেন হিমাংশু রায়, ঘুরে তাকালেন সুদর্শনের পানে। যুবক থমকে বসে আছে, তার আঙ্গুলের ভাঁজে আটকে থাকা সিগারেট অনায়াসে পড়ছে। মধ্যবয়স্ক বেশ বুঝলেন কাজ হয়েছে। তিনি জানতেন দ্য গ্রেট রসুদি কিং এর পাথুরে মন কেবল তার মায়ের জন্যই নরম হয়, অন্য কিছুর জন্য নয়। আর তাই তো এই সুযোগটা লুফে নিলেন তিনি। মুখবয়বে কপট কাতরতার লেপ্টে কদম বাড়ালেন মুগ্ধর পানে। কণ্ঠ আরো খানিকটা ভেঙে শুধালেন, কি এমন রাগ তোমার আমাদের প্রতি অধীর? ঠিক কতগুলো বছর ধরে তুমি একটাবারও নিজের বাড়ির চৌকাঠ মারাওনি, সে খবর কি আছে তোমার? শেষবার 8 বছর আগে শুধু একটা রাতের জন্য গিয়েছিলে, তাও ফিরে এলে ভোর না হতেই। আচ্ছা, তুমি কি এখন ওই অতীতের বিষয়গুলো নিয়ে? আসছে দুর্গাপূজায় কলকাতায় যাচ্ছি, এবার আপনি আসতে পারেন। কথাটা বলেই সবগে উঠে দাঁড়ায় মুগ্ধ। কোনো দিকে না তাকিয়ে তক্ষুনি গটগট পায়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। এদিকে তার চলে যাওয়ার পরপরই প্রাপ্তির হাসিতে মত্ত হলেন হিমাংশু রায়। হাসতে হাসতে সিক্ত হলো তার চোখ। এ যে মেঘনা চাইতেই বৃষ্টি। মধ্যবয়স্ক হাসতে হাসতেই আনমনে বিড়বিড় করে আওড়ালো, এসো অধীর, শুধু একটাবার এসো, বাকি খেলাটা না হয় মাঝরাতে আমিই খেলবো। মুখবয়বে আধার নামিয়ে বসে আছে মাহি। হাঁটু দুটো জড়িয়ে ধরে রেখেছে বুকের সনে। কিউটির অনুপস্থিতিতে মনটার বিষাদে ছেয়ে গেছে তার। পারছে না ছুটে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতে। এতদিন ভেবেছিল প্যালেসটা একটা কারাগার, অথচ এই গ্লাস হাউসে এসে সপ্তদশীর অমন চিন্তা একেবারেই উবে গেল যেন। তার ভাষ্য মতে প্যালেস যদি হয় কারাগার, তাহলে পেন্ট হাউস হচ্ছে টর্চার সেল। হতাশা তক্ষুনি সপ্তদশী বুক ছিঁড়ে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। কাউচের কোলে খানিকটা নড়ে চড়ে বসতেই আচমকা কক্ষের দুয়ারে হাতে ভেসে এলো এক রক্ষীয় ভয়ার্ত কণ্ঠ, হোলা সিগনোরা, মনস্টার ইজ কলিং ইউ। লোকটা কেমন ভয়ে তটস্থ, মুখ গহ্বরে বেশ কবার আটকে আটকে যাচ্ছে কথাগুলো। মাহি কপাল গোছালো তা দেখে। বিরক্তি নিয়ে লোকটার অমন কথায় এক প্রকার নাকচ করতে যাবে, অমন সময় তড়িঘড়ি করে এক অদ্ভুত ব্যস্ততায় দুয়ার থেকে সরে গেল রক্ষী। মাহি হতভম্ব, কি বিয়াদব লোক, তার কথা না শুনেই চলে গেল। সপ্তদশীর রাগ হলো বেশ, তরাক বসা থেকে উঠে দাঁড়ালো। পরক্ষণে দাঁত কিরমির করতে করতে মনে মনে ভীষণ রাগ নিয়ে আওড়ালো, অসভ্য বেয়াদব লোকটা কি মনে করে আমায়? তার হাতের মোয়া, যখন ইচ্ছে ডাকবে, ছোবে, আবার ব্যথা দেবে। জাস্ট বিরক্তিকর একটা মানুষ। মনে মনে কথাগুলো আওড়ালেও বাহিরে নিশ্চুপ মাহি। একবার ভাবলো যাবে না, শুনবে না লোকটার আদেশ। তবে পরক্ষণেই সকালের কথা মনে পড়ে যাওয়ার মুহূর্তেই মুখটা কাচুমাচু হয়ে গেল মা বেচারির। অতঃপর ভাবতে ভাবতে না চাইতেও পা বাড়ালো কক্ষের বাহিরে। হলদেটে সোনালি আলোয় ঝলমল করছে পেন্ট হাউসের প্রতিটা কোণ। বিশালাকার রাজকীয় ডাইনিং টেবিলে সেজেছে হরেক রকমের খাবার। সুঘ্রাণে মোমো করছে চারপাশ। এদিকে পা টিপে টিপে ডাইনিং স্পেসের দুয়ারে এসে দাঁড়ালো মাহি। সম্মুখে কাচের দেয়াল হতে দামি পর্দাগুলো আলতো করে সরিয়ে দিয়ে সামান্য উঁকি দিল ভেতরে। অমনি ডাইনিং টেবিল থেকে ভেসে আসা রুড়ো মানবের ভরাট কণ্ঠ, কামিন সিগনোরা। চকিয়ে ওঠে মাহি। সে তো কাচের দেয়ালের বিপরীতে দাঁড়িয়ে আছে, তবে লোকটা তাকে দেখলো কি করে? দেয়ালে তো কেবল তার প্রতিচ্ছবিটাই দেখা যাচ্ছে। তাহলে কি একটা ওয়ান ওয়ে মিরর গ্লাস? সন্দিগ্ধতার জেরে ক্ষুদ্র কদমে দেয়ালের ওপাশ থেকে বেরিয়ে আসে মাহি। ধীরে ধীরে প্রবেশ করলো ভেতরে। আনমনে দৃষ্টি উঁচাতেই তা গিয়ে আচমকা ঠেকলো হেড অফ দ্য চেয়ার দাম্ভিকতার সঙ্গে বসে থাকা মাফিয়া বিস্টের পানে, যিনি আপাতত এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্লেটের দিকে। মেয়েটার উপস্থিতি টের পেল কি যায় না কে জানে। সে কেমন হুট করেই নিজের বাম পাশের উরুটা বের করে রাখলো চেয়ারের পাশ দিয়ে। অতঃপর মাহির পানে না তাকিয়ে নিজে হাতটা বাড়িয়ে নিয়ে আদেশ ছুড়ল, কাম সিট অন মাই ল্যাপ।
দূরে কোথাও বজ্রপাত ঘটল কিনা কে জানে, তবে সপ্তদশীর বিস্ফোরিত নেত্র কপাল ছুতেই বোঝা গেল তার মাথায় বুঝি আকাশ ভেঙে পড়েছে। মানবী তক্ষুনি পিছিয়ে গেল 2 কদম। তেলে বেগুনে জ্বলে ওঠার ন্যায় ছ্যাঁত করে বলে উঠল, কিসের লাভ? কোন দুঃখে আমি আপনার কোলে বসতে যাব শুনি? এত বড় অকাল আমার এখনো। বাকিটা জিভ খসানো ফুসরত মেলেনি বোকা মানবীর। তার পূর্বেই অদৃষ্টে আটকানো যুবকের ডান হাতে ধরে রাখা ধারালো নাইফের পানে, যার স্বচ্ছ গায়ে আলো পড়তেই কেমন ঝকঝক করে উঠছে। রুর মানব এতক্ষণ ক্রূর দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে হাতে থাকা নাইফটা খানিক নাড়িয়ে চাড়িয়ে ভয়ানক শান্ত কণ্ঠে শুধালো, তুই আসবি নাকি আমি আসবো? না না না, না, আমি আসছি। ভয়ে থরথর করে কাঁপছে মাহি। ক্ষুদ্র কদমে এগুচ্ছে সম্মুখে। তার ছেঁড়া লোকটার কথা অমান্য করতে সে থোড়াই অকালে প্রাণ দিবে। এদিকে মুগ্ধ তাকিয়ে আছে ঠায়। বোকা মানবী টেবিলের নিকট এসে দাঁড়াতেই যুবক এক হ্যাঁচকা টানে সপ্তদশীকে তুলে এনে বসালো নিজ বা উরুতে। তৎক্ষণাৎ জড়সড় ভাব ধরল মাহি। অস্বস্তিতে মোড়াতে লাগলো সাপের ন্যায়। অথচ তার এহনো অস্বস্তিকে আর একটু বাড়াতে যুবক আলগোছে হাত রাখলো মেয়েটার বাঁকানো কোমরে। মাহি তক্ষুনি দাঁত খিচে আওড়ালো, হাত সরান। ফাক ইউ। মুগ্ধের বেখাপ্পা ভাবলেশহীন উত্তর। তা শুনে মুখ কুঁচকায় সপ্তদশী। ওদিকে ততক্ষণে 2 জন সার্ভেন্ট এসে নত মুখে খাবার সার্ভ করে দিচ্ছে রুর মানবের পাতে। লোক দুটোর হাতগুলো যা কাঁপছে না, মাহি আর দৃষ্টিতে বেশ দেখল তা। মুগ্ধের সেদিকে খেয়াল নেই। সে কি সুন্দর মনোযোগী কায়দায় বেশ গুছিয়ে খাবার তুলল হাতে। অতঃপর ছোটখাটো একখানা লোকমা তুলে এগিয়ে গেল মেয়েটার মুখের দিকে। মাহি মুখ খোলেনি, উল্টে দাঁতে দাঁত খিঁচে বসে আছে। গম্ভীর মাফিয়া বিস্ট গম্ভীর মুখে শুধালো, হা কর। করবো না। মেয়েটার চটপট উত্তর পরপরই আবারও জোর করে বন্ধ করেছে মুখ। যুবক ফোঁস করে নিঃশ্বাস ফেলল। মেয়েটার মুখের দিকে খাবারটুকু ধরে রেখে গমগমে গলায় আওড়ালো, দুপুরে খাসনি সিগনোরা? আমার সাথে যত ইচ্ছে তেজ দেখা, বাট খাবারের সাথে মোটেও তেজ দেখাবি না। আই ডোন্ট লাইক দিস বুলশিট। কপাল কুঁচকায় মাহি। চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে আচমকা বলে ওঠে, If you don't like this, then I would definitely love to this. এক দৃষ্টিতে তাকিয়ে রইল মুগ্ধ। তার মুখবয়বের অভিব্যক্তি বোঝা বড় দায়। বাদামি চোখ দুটো গভীর কি যেন চলছে। মাহি সেদিকে তাকালো না একবার। যুবক খানিকক্ষণ সময় নিয়ে পরক্ষণেই রাশভারী কণ্ঠে বলে ওঠে, আমাকে জ্বালাতে নিজেকে জ্বালাস না সিগনোরা। ইট উইল হার্ট ইউ অ্যান্ড আই ওন্ট টলারেট দ্যাট। তাই আমি নিজেকে জ্বালাতে মেরে ফেলি তাতে। আজ বহুদিন পর যুবকের শক্তপোক্ত হাতের রুক্ষ আঙ্গুলগুলো ফের রূঢ়তার সঙ্গে ছাপ বসালো মানবীর নরম তুলতুলে গালে, যার আঘাতে গাল বেঁকে গেল বেচারির। মাথাটা ঘুরতে লাগলো ভন ভন করে। কান দুটো ঝিঝি পোকার বাসা বেঁধেছে। মাহি কেমন টলতে টলতে কোনো মতে সামলালো নিজেকে। গালের চামড়াটা যেন এক্ষুনি খসে পড়বে। যা জ্বলা জ্বলছে না, ফেটে টেটে গেল কি না, সঙ্গে জুড়েছে চোয়ালের ব্যথা। সে আর বলতে। মেয়েটা তক্ষুনি গালের ওপর হাত ঠেকিয়ে ফুপিয়ে উঠল বেশ। ফোপাতে ফোপাতে নাক টানতে আবারও সম্মুখে দেখল যুবক খাবার তুলে রেখেছে মুখের কাছে। সপ্তদশী এবার আর ঘাড় তেরামি করল না। অতি ভদ্রতা বজায় রেখে হা করে আলগোছে মুখে তুলল খাবারটুকু। চাপার ব্যথায় বহু কষ্টে চিবোচ্ছে মেয়েটা, তবুও টু শব্দ অবধি করেনি সে। ওদিকে যুবকের চোয়াল হয়েছে শক্ত। অজানা কারণে ফুলেছে হাতসহ ঘাড়ের সব কটা রগ। ফর্সা মুখশ্রী রাগের তোড়ে লাল হয়েছে বেশ। বাদামি চোখ দুটোয় লেপটেছে আগুন। মাহি পরপরই ঢোক গিলছে শুকনো। আবারও মার খেতে হয় কি না কে জানে। মাহি তড়িঘড়ি করে মনোযোগ অন্যত্র ফেরালো। সম্মুখে টেবিলে সাজিয়ে রাখা
একখানা এন্টিক মোমবাতির স্ট্যান্ডের পানে দৃষ্টি থমকালো তার। মুহূর্তেই গালের ব্যথা ভুলে বিমুগ্ধ হলো সপ্তদশীর হরিণী আখিদয়। ওদিকে যুবক আরেকবার খাবার তুলেছে মেয়েটার মুখের কাছে, অথচ মাহের সেদিকে ধ্যান নেই। সে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোমবাতির স্ট্যান্ডের পানে। তা দেখে যুবকের আগের থেকে রাগের দাউ দাউ করে জ্বলতে থাকা মস্তিষ্ক বুঝি এক কৌটো ঘি ঢাললো কেউ। সে কেমন শক্ত চোয়াল ঘটমট করতে করতে তক্ষুনি এক খাবলা টেবিল থেকে মোমবাতির স্ট্যান্ডটা তুলে এনে আচমকা ছুঁড়ে ফেললো মেঝেতে। মুহূর্তেই বিকট শব্দে চুরমার হলো এন্টিক পিসটি। এখনো অতর্কিত কাণ্ডে ভরকালো মাহি। তড়িঘড়ি করে তাকালো সুদর্শন এর পানে, সন্দিগ্ধ গলায় বলেই বসলো, কি করলেন এটা? মুগ্ধ ক্রুদ্ধতায় হিসিয়ে যাচ্ছে, চোয়ালে ফুটেছে বেশ। তার ক্রুদ্ধ দৃষ্টি চুরমার হয়ে পড়ে থাকা মোমবাতির স্ট্যান্ডের পানে। মানবীর কথা কর্ণকুহরে পৌঁছাতেই মনের কোণে এক অবাধ্য হিংসে আগুন জ্বালিয়ে সে প্রত্যুত্তরে বলল, তুই মুগ্ধ হয়ে ওকে দেখছিলি, আমার সহ্য হলো না। হতবাক মাহি, মুখবয়বের ছোঁয়ায় এক আকাশ অবাধ্য ছাপ। যুবকের আনমনে উদ্ভট পাগলামো দেখে মেয়েটা খানিক বিজ্ঞ গলায় বলে ওঠে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।